প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের লিখিত পরীক্ষার যে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে তার 41তম বিসিএস যে লিখিত পরীক্ষা, আজকে আলোচনার বিষয় ভূপ্রকৃতি, জনসম্পদ ও ভূসংস্থান। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই বিষয়টি আরেকবার বলছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভূপ্রকৃতি, জনসম্পদ ও ভূসংস্থান। বিষয়টি আজকের যে শিরোনামটি অতীব গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই এই শিরোনাম থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের চূড়ান্ত পরীক্ষায় এসে থাকে। আমরা যদি আমাদের 40তম বিসিএস এর প্রশ্নটি দেখি, তাহলে দেখব যে আমাদের আসলে এখান থেকে কি প্রশ্ন এসেছিল। আমাদের প্রশ্ন এসেছিল, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি বর্ণনা করুন। এর জন্য ছিল 10 নাম্বার। তারপর আছে ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও এর ঝুঁকি সমূহ আলোচনা করুন। এটির জন্য আমাদের 10 নাম্বার বরাদ্দ ছিল। তারপর আছে এখানে এই চ্যাপ্টার থেকে মূলত এটাই প্রশ্ন, এবং 37তম বিসিএস এ যেটা প্রশ্নটা এসেছিল এই চ্যাপ্টার থেকে, সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সুবিধাবলী বর্ণনা করুন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপর যেসব বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তার বিবরণ দিন। এটিও 10 নম্বরের প্রশ্ন। তারপর 36তম বিসিএস এ যে প্রশ্নটা এসেছিল তা হচ্ছে, বাংলাদেশের ভূপ্রকৃতিতে প্রবাল দ্বীপের গুরুত্ব কি? বাংলাদেশের নিষ্ক্রিয় বদ্বীপ সমূহ বলতে কি বুঝেন? বাংলাদেশের ভূপ্রকৃতিতে বরেন্দ্র অঞ্চল এবং বরেন্দ্র জাদুঘর ও এর গুরুত্ব বর্ণনা করুন। তারপর এটি এসেছিল আমাদের 36তম বিসিএস এ। আমাদের যদি আমরা আরেকটু পেছনের দিকে যাই, তাহলে দেখা যাবে যে প্রতি বছরই আসলে আমাদের এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে। তাহলে আমাদের এখন যেটা করা উচিত সেটি হচ্ছে যে এই চ্যাপ্টারের আসলে বেসিক বিষয়গুলো পড়ে ফেলা উচিত। আমরা যদি এর মূল বিষয়টা জানা থাকে আমাদের, তাহলে পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা সেগুলো উত্তর লিখতে পারবো। তাহলে এখন প্রশ্ন, যেহেতু পরীক্ষাটার নাম লিখিত পরীক্ষা, তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনায় যাব। তার আগে একটু বলে রাখি যে আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে কয়েকটা ভূমিকা লিখে রাখবেন, কয়েকটা উপসংহার লিখে রাখবেন। এগুলো পরীক্ষার সময় প্রশ্ন যাই আসুক না কেন আপনারা এগুলো দিয়ে শুরু করবেন। তো সেই আলোচনায় আমি যাব শেষের দিকে, ভূমিকা বা উপসংহার কিভাবে লিখতে হয়, কিভাবে আপনি এগুলো আগেই প্রস্তুতি নিয়ে রাখবেন, সেই বিষয়টি আমি আপনাদের একটু পরে আলোচনা করব। তার আগে আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার দিকে আমরা একটু মনোনিবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বাংলাদেশের মানচিত্রটা দেখি, তাহলে আমরা সেখানে দেখব যে বাংলাদেশের তিন দিকে আমাদের প্রায় তিন দিক বলা যাবে না, প্রায় চারিদিকে ভারত আমাদের চারিদিকে বেষ্টন করে আছে। একদিকে আছে আমাদের বঙ্গোপসাগর এবং মিয়ানমার। এটি হচ্ছে আমাদের সীমানা। তাহলে কৌশলগত ভূরাজনৈতিক দিক বিষয়টি আমরা আলোচনা করতে গেলেই কিন্তু আমাদের এই বর্ণনাটা আমাদেরকে লিখতে হবে। আর দ্বিতীয় যেটি হচ্ছে, বিশ্ব মানচিত্রে আসলে কোন জায়গাটিকে বাংলাদেশ বলা হয়, সেটি যদি আপনাকে বলতে বলা হয়, তাহলে আপনি যেভাবে পরিচিত করবেন বাংলাদেশকে তা হচ্ছে, বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া মহাদেশের দক্ষিণাংশে বা দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 101 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যবর্তী স্থানে যে অবস্থা, যে ভূমিটি, সেটি হচ্ছে বিশ্ব দরবারে বাংলাদেশের মানচিত্র। আমি এটি আপনাদেরকে আরেকবার বলতে চাই। এই তথ্যটি আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এটি বিভিন্ন পরীক্ষায়, এটা প্রিলিমিনারি পরীক্ষাও আসে, লিখিত পরীক্ষাও আসে। এই বিষয়টি আপনাকে
সঠিকভাবে জানা থাকতে হবে। তাহলে এই বিষয়টি আপনি কি বলবেন? বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 01 থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থান করছে। তাহলে এই জায়গাটি হচ্ছে যে ভূমির বর্ণনা দিলাম আমরা, বিশ্ব মানচিত্রে যে ভূমির বর্ণনা দিলাম, যে ভূমিটা বলে দিলাম, যে অংশটা, তার নাম হচ্ছে বাংলাদেশ। এখন এই বাংলাদেশের পূর্ব পশ্চিমে বিস্তৃত 440 কিলোমিটার এবং উত্তর পশ্চিমে এবং দক্ষিণ দিক থেকে পূর্ব পর্যন্ত মোট 760 কিলোমিটার বিস্তৃত। যে আমরা যে বলি যে আমাদের তটরেখা, সেটি হচ্ছে আসলে এই যে 760 কিলোমিটার যেটা বললাম, সেটি হচ্ছে আসলে আমাদের তটরেখা। এরপর আমাদের আসলে এখানে আর তেমন কোনো কিছু তথ্যগুলো আপনারা প্রিলিমিনারিতে পড়েছেন, সেগুলো আমাদের একটু জানা থাকতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের এক নজরে সমুদ্র উপকূল ও সীমানা সমূহ। বাংলাদেশের সমুদ্র উপকূল সীমানা হচ্ছে 711 কিলোমিটার। কোন কোন বইতে আসলে মাধ্যমিকের যে উচ্চ মাধ্যমিক যে বইটি আমাদের আমাদের পাঠ্যপুস্তক নবম দশম শ্রেণীর যে বইটি আছে সরকার কর্তৃক স্বীকৃত, সে বইতে লেখা আছে 716 কিলোমিটার। আচ্ছা, রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, মহিষোপানে 350 নটিক্যাল মাইল। মোট সীমানা, বাংলাদেশের চারিদিকে যে সীমানা আছে, সীমানা দৈর্ঘ্য 5138 কিলোমিটার। কিন্তু আমাদের মাধ্যমিক যে ভূগোল বই আছে সেখানে লেখা আছে 4712 কিলোমিটার। আপনারা যে কোনো একটা ডাটা লিখলেই হবে। আর মোট স্থল সীমানার দৈর্ঘ্য আমাদের 4727 কিলোমিটার। এটি আমাদের হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা। আমাদের জল সীমানা, আমাদের ভূ সীমানা, সেটা আমরা বলে দিলাম। তারপর হচ্ছে জলবায়ু অনুসারে বাংলাদেশের যে অবস্থান, সেটি হচ্ছে যে বাংলাদেশের উষ্ণতম মাস, শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস, বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস, এবং বাংলাদেশের শীতলতম স্থান বা জেলা হচ্ছে সিলেট জেলা। বাংলাদেশের উষ্ণতম জেলা হচ্ছে নাটোর জেলা। বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোর জেলায়। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে। এ হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশ সম্পর্কে তথ্য। এখন আমরা এই বিষয়টি আমাদের পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য কিভাবে পড়বো সেই বিষয়টি আলোচনা করা যায়। আমরা আগেই বলেছি যে আমাদের আজকের যে সীমানা, আজকের যে আমাদের আলোচনার বিষয় ভূপ্রকৃতি, জনসম্পদ ও ভূসংস্থান। তাহলে আমরা ভূ প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে কেমন দেখতে, আর ভূ মানে হচ্ছে ভূমি। বাংলাদেশের ভূমিটা দেখতে কেমন বা ভূমির কি বৈশিষ্ট্য রয়েছে, সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। চলেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আমরা। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ভূমি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ, এবং এই বৃহত্তম বদ্বীপ এবং সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল, সীমিত উচ্চভূমি এবং নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত। অর্থাৎ বাংলাদেশে কিছু অঞ্চল পাহাড়ি ভূমি আছে, আর বেশিরভাগই হচ্ছে সমতল ভূমি, সীমিত উচ্চভূমি এবং নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন জলবায়ু, এবং জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে সবচেয়ে বেশি। তাই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। সমভাবাপন্ন জলবায়ু বিধায় আমাদের মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে। জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে অতিবৃষ্টি, অকাল বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি বাংলাদেশের জনজীবনকে করেছে প্রভাবিত। আচ্ছা, মোটামুটি আমরা এই বিষয়টি হচ্ছে বাংলাদেশের আলোচনা করার জন্য, ভূপ্রকৃতি আলোচনা করার জন্য একটা ভূমিকা মাত্র। এখন আমরা যদি বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল। এখানে কিন্তু শুষ্ক অঞ্চল নয়, বাংলাদেশ একটি আর্দ্র অঞ্চল। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর পশ্চিমাংশের সীমিত উচ্চভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বড় তিনটি নদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল।
আমি একটু আগে ক্লাস শুরুর সময় আলোচনা করেছিলাম বাংলাদেশের সীমানা, মানে যে আমাদের যে আকাশ সীমানা, সেটা আমি বলেছি। এটি আলোচনার সুবিধাতে আরেকবার বলি। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করছে। বাংলাদেশ 20°34' উত্তর অক্ষরেখা থেকে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে, এবং 88°01 পূর্ব দ্রাঘিমা 01 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা, এবং পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃত ভূমি হচ্ছে 440 কিলোমিটার, এবং উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে 760 কিলোমিটার। এখন একটু আগে বলেছি যে আপনাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে কৌশলগত দিক থেকে বাংলাদেশের ভূমি। তো বাংলাদেশের এই প্রশ্নটা যখন আপনাদের আসবে, তখন আপনাদেরকে বাংলাদেশের সীমানা সম্পর্কে লিখতে হবে। তাহলে আপনাদের বাংলাদেশের সীমানা কি লিখবেন? বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি বাংলাদেশের যদি আপনাকে বলা যে বাংলাদেশের কৌশলগত ভূমির বিষয়টা যদি আলোচনা করতে হয়, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশের সীমানাটার কথা বলতে হবে। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশের কে বেষ্টন করে আছে ভারতের 7টি রাজ্য, এই 7টি রাজ্যকে আমরা একসাথে বলি আমাদের 7 সিস্টার। এই 7 সিস্টারের কিন্তু বেশিরভাগ কিন্তু স্থলবেষ্টিত, তাদের কিন্তু কি নাই, নদী সমুদ্র বন্দর নাই। সুতরাং সমুদ্র বন্দর না থাকার কারণে তাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরের উপর, তারা ভারতের দূরবর্তী সমুদ্র বন্দরের উপর নির্ভরশীল, এবং নিকটবর্তী সমুদ্র বন্দর হিসেবে বাংলাদেশের সমুদ্র বন্দরের উপর তারা নির্ভরশীল। এখন ভূমির এই কৌশলগত বিষয়টিকে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা সমুদ্র অর্থনীতির একটা বিশাল দ্বার উন্মোচন করতে পারি। যেমন আপনাদের পরীক্ষায় এবারে যে বিষয়টি আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে সমুদ্র অর্থনীতি, যে আমরা বলি সুনীল অর্থনীতি যেটাকে বলি, ব্লু ইকোনমি, বাংলাদেশ যে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে, সেই গভীর সোনাদিয়াতে যে আমাদের যে গভীর সমুদ্র বন্দর, মহেশখালীতে যে আমাদের গভীর সমুদ্র বন্দর, এখন এই গভীর সমুদ্র বন্দরের সুবিধা বা বাংলাদেশের জনগণ এ থেকে কি সুবিধা পাবে? এখন যেটা হচ্ছে যে সুবিধা পাবে, আমরা আমাদের দক্ষিণ এশিয়ার যে আমাদের যে 7 সিস্টার রয়েছে, 7 সিস্টারকে আমরা আমাদের এই সমুদ্র বন্দর ব্যবহার করার সুযোগ দিতে পারি, এবং তার বিনিময়ে আমরা বিপুল রাজস্ব আয় করতে পারি। এবং এই যে রাজস্ব আয় করব সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমে, যে রাজস্ব আয় করব, সে রাজস্ব আয়ের কারণেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমরা যে বলছি 2041 সাল নাগাদ বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, এটা কিন্তু কল্পনার বিষয় নয়, এটি কিন্তু বাস্তব এই কারণেই যে আমরা যদি আমাদের সমুদ্র অর্থনীতি তথা সবুজ অর্থনীতি, সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে পারি, আমরা যদি আমাদের সেই গভীর সমুদ্র বন্দরের সুবিধাগুলোকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে আমরা কিন্তু একটি অর্থনৈতিক পরাশক্তি হব, এবং সেটি কিন্তু আমাদের ভূরাজনৈতিক সুবিধা অর্জন করতে পারবো আমরা। তাহলে এটি কিন্তু আপনাদের ভূপ্রকৃতি জানা থাকলে এবং বাংলাদেশের সীমানা জানা থাকলে কিন্তু এই প্রশ্নটি আপনারা লিখতে পারবেন। আচ্ছা, ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণী গঠন, শ্রেণী বিভাগ ও গঠন নিয়ে আমাদের একটু আলোচনা করার প্রয়োজন। কেননা একটি অঞ্চলের ভূমির প্রকৃতির উপর সেই অঞ্চলের জনসংখ্যা এবং অর্থনীতি নির্ভর করে। সুতরাং একটি অঞ্চলের জনসংখ্যার এবং অর্থনীতি যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের সেই অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। চলুন আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি এবং এর গঠন নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী। আমরা যদি অসংখ্য বলি এটা আলোচনার সুবিধার্থে বলছি, কিন্তু আমরা যদি বলতে পারি যে আমাদের বাংলাদেশের আসলে 230টি ছোট বড় নদী রয়েছে বাংলাদেশে। এগুলোর মধ্যে পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, কর্ণফুলী হচ্ছে প্রধান নদী। বাংলাদেশের ভূখণ্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে গিয়েছে, অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণে ক্রমশ ঢালু। ফলে এসব নদ নদী, উপনদী, শাখা নদীগুলো বিভিন্ন দিক থেকে দক্ষিণে বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত। অর্থাৎ নদীগুলো যেখানেই উৎপন্ন হোক না কেন, তাদের মুখ থাকে, যে পানির প্রবাহ দিক থাকে সেটা হচ্ছে দক্ষিণমুখী, কারণ এই ভূমিটি ক্রমশ উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু ভূমি। ফলে
বিপুল পরিমাণ পানি এই নদীগুলো দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাংশের পাহাড়ি অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি এসব নদ নদী এবং পলল দ্বারা গঠিত সমভূমি। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের সামান্য উচ্চভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশের প্রধান তিনটি শ্রেণী বিভাগ করা হয়। উচ্চভূমিগুলোকে আমরা যে আমাদের যে পাহাড়ি অঞ্চল রয়েছে বা উঁচু ভূমি রয়েছে সেগুলোকে আমরা আলোচনার সুবিধার্থে তিনটি ভাগে ভাগ করি। সেগুলো হচ্ছে টারসিরীয় যুগের পাহাড়, প্লাইস্টোসিয়ান কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমি যদি বিষয়টি আরেকবার বলি, সেটি হচ্ছে বাংলাদেশের যে উঁচু ভূমিগুলো রয়েছে সেগুলোকে আমরা ভাগ করতে পারি প্লাইস্টোসিয়ান কালের পাহাড়, তারপর আমরা বলতে পারি আমি একটু দুঃখিত, আমি এটা বলেছি এভাবে, ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশের ভূমিগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের ভূমিগুলোকে আমরা আলোচনার সুবিধার্থে তিন ভাগে ভাগ করি। তা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিয়ান কালের সোপান এবং সাম্প্রতিক কালের প্লাবন ভূমি। এখন এই তিনটে বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে এবং এখান থেকে চূড়ান্ত পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। টারসিয়ারি যুগের পাহাড়গুলো হচ্ছে বাংলাদেশের মোট ভূমির 12% এলাকা নিয়ে টারসিয়ারি যুগের পাহাড় অবস্থিত। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছরেরও আগে টারসিয়ারি যুগের পাহাড়গুলো সৃষ্টি হয় এবং এই টারসিয়ারি যুগে হিমালয় পর্যন্ত উত্থিত হওয়ার ফলে পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করি, গভীর আলোচনা করি। বাংলাদেশের যে ভূমির প্রকৃতি সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে টারসিয়ারি যুগের পাহাড়, দ্বিতীয় হচ্ছে প্লাইস্টোসিয়ান কালের সোপান এবং তৃতীয় হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন ভূমি। এখন আমরা এই তিনটি বিষয় নিয়ে যদি একটু আলোচনা করি, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমরা যদি প্রথম টারসিয়ারি যুগের পাহাড়গুলো নিয়ে কথা বলি তাহলে দেখব যে বাংলাদেশের আসলে যে পাহাড়গুলো রয়েছে সবগুলোই টারসিয়ারি যুগের পাহাড় এবং সেগুলো মোট ভূমির 12% এলাকা জুড়ে অবস্থিত। এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে প্রায় 2 মিলিয়ন বছরেরও আগে। এই পাহাড়গুলো সৃষ্টি, এগুলো হিমালয়ের পর্বত সৃষ্টির সমসাময়িক কালের পাহাড়। এই অঞ্চলের বাংলাদেশের যে পাহাড়গুলো রয়েছে এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এখন দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো যেগুলো আমরা বলবো সে পাহাড়গুলো হচ্ছে আসলে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার পূর্বাংশে এই পাহাড়গুলো অন্তর্গত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ যে শৃঙ্গ তার নাম হচ্ছে তাজিং ডং, যার উচ্চতা হচ্ছে 2131 মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গটি রয়েছে, সেটি হচ্ছে কেওক্রাডাং, তার উচ্চতা হচ্ছে 1230 মিটার। এছাড়া বাংলাদেশে আরো দুটি উচ্চতর পাহাড় চূড়া রয়েছে, সেগুলো হচ্ছে মোদক মুয়াল এবং যার উচ্চতা 1000 মিটার, এবং অন্যটি হচ্ছে এই অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, এটিও বান্দরবান অঞ্চলের। এই অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত। দক্ষিণাঞ্চলের পাহাড়গুলোর বর্ণনা হলো। এবার উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো নিয়ে একটু কথা বলি। ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তরাংশে, সিলেট জেলার উত্তর পূর্বাংশে, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় দক্ষিণে এই পাহাড়গুলো অবস্থিত। এই পাহাড়গুলোর উচ্চতা হচ্ছে 244 মিটারের বেশি নয়। উত্তরের পাহাড়গুলো স্থানীয় নামে টিলা নামে পরিচিত। এগুলো উচ্চতা 30 থেকে 90 মিটার। এগুলো পাহাড়গুলোর মধ্যে রয়েছে চিকনাগুল, খাসিয়া ও জয়ন্তিকা পাহাড়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি বাংলাদেশের মোট 12% যে পাহাড়ি ভূমি তা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব প্লাইস্টোসিয়ান কালের সোপান সমূহ নিয়ে।
বাংলাদেশের মোট ভূমির ৮% এলাকা এই অঞ্চলে গঠিত। আনুমানিক 25,000 বছর পূর্বে প্লাস্টোসিয়ান কাল বলা হয়। এ সময়ের বরফ গলা নদীতে পানিতে প্লাবনের সৃষ্টি হয় এবং এই চত্বরভূমিগুলো সৃষ্টি হয়েছে বলে অনুমান করা হয়। প্লাস্টোসিয়ান কালের সোপান সমূহকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটি পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের বরেন্দ্রভূমির যে ভূমি ব্যবস্থাপনা, সেখানকার মানুষের জীবন বসতি এবং চাষবাস পদ্ধতি, মরুময়তা, সেগুলো নিয়ে প্রশ্ন আসে। সুতরাং এই প্লাস্টোসিয়ান কালের সোপানগুলোর উৎপত্তি এবং এগুলোর যে জনবসতি সে বিষয়ে আমাদের একটু জানা থাকতে হবে। তাহলে প্লাস্টোসিয়ান কালের যে পাহাড়গুলো আমরা বলছি সেগুলো হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ বরেন্দ্রভূমি নিয়ে গঠিত। এর আয়তন ৯,৩২০ কিলোমিটার। প্লাবনভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার পর্যন্ত। টাঙ্গাইল, গাজীপুর জেলার অংশবিশেষ মধুপুর ও ভাওয়ালের সোপান সমূহ এই ভূমির অন্তর্গত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আরেকটু বলি, এই যে পাহাড়, এই পাহাড়গুলোর সোপানগুলো, প্লাস্টোসিয়ান কালের সোপানগুলোর মাটির রং হচ্ছে লালচে ও ধূসর, এবং এটি ধূসর, এবং এর যে অঞ্চলের গঠন, এই পাহাড়গুলোর গঠন হচ্ছে মাটির রং লালচে এবং নুড়ি এবং বালি ও কঙ্কর মিশ্রিত এই পাহাড়গুলো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্লাস্টোসিয়ান কালের যে সোপানগুলো বললাম, যে প্লাস্টোসিয়ান কালের যে ভূমির গঠন এবং সেই অঞ্চলের যে জীববৈচিত্র্য এবং যে নদী নালার বিস্তৃতি, ভূপ্রকৃতি, সেগুলো নিয়ে কিন্তু সেই অঞ্চলে একটা জীববৈচিত্র্য গড়ে উঠেছে এবং সেই অঞ্চলে একটা জীবন মান গড়ে উঠেছে। সুতরাং সেই অঞ্চলের কৃষি, সেই সম্পর্কে জনসংখ্যার বিস্তৃতি, এগুলো নিয়ে আপনাদের একটি প্রশ্ন সেখান থেকে হতে পারে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের প্রায় ৮০% ভূমি নদী বিধৌত এই বিস্তীর্ণ সমভূমি। আমরা একটু আগে বলেছিলাম যে আমরা বলেছি যে টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে 12%, প্লাস্টোসিয়ান কালের সোপান সমূহ হচ্ছে 8%, তাহলে 12 আর 8 হলো 20%, আর 80% ভূমি হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এবং সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে বন্যার ফলে এই ভূমির সৃষ্টি হয়েছে। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পলিবাহিত হয়ে পলিমাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠিত হয়। এই প্লাবন ভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং এই মাটি খুবই উর্বর। সাম্প্রতিককালে প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন আমাদের যে ৮০% যে ভূমি, যেটাকে আমরা বলছি সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, যেমন বাংলাদেশ উত্তর পশ্চিমাংশে অবস্থিত রংপুর, দিনাজপুর অংশ এই অঞ্চলের অন্তর্গত। দিনাজপুর অধিকাংশ স্থান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, রাজশাহীর অংশবিশেষ, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলার পূর্ব দিকের অংশ এই সমভূমি নিয়ে গঠিত। এছাড়াও চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ, লক্ষ্মীপুর ও ফেনী জেলার কিছু অংশ এই ভূমির অন্তর্গত। হিমালয় পর্বত থেকে আনীত পলল দ্বারা এই ভূমি গঠিত। ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে এই বদ্বীপ সমভূমি গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আপনাদের পরীক্ষায় গত বছর এসেছিল, সেটি হচ্ছে বাংলাদেশের বদ্বীপ বা ডেল্টা প্ল্যান নিয়ে একটি প্রশ্ন আপনাদের হতে পারে। নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো উপকূলীয় সমভূমি। তাহলে আপনাদের এখান থেকে একটা প্রশ্ন আছে, উপকূলীয় বেষ্টনী বা উপকূলীয় সবুজ বেষ্টনী, এখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এখানে দুটো প্রশ্ন, একটি হচ্ছে বদ্বীপ ভূমি নিয়ে একটি প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের বদ্বীপ ভূমি হচ্ছে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে এই বৃহত্তম বদ্বীপ ভূমি গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, এটি আরেকবার বলছি, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী,
ঢাকা ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে এ বদ্বীপ সমভূমি গঠিত। এটি নিয়ে সরকারের একটি বৃহৎ পরিকল্পনা আছে, যেটাকে আমরা বলি যে যেটাকে ইংরেজিতে বলে ডেল্টা প্ল্যান। সরকার যে ডেল্টা প্ল্যান, সেই ডেল্টা প্ল্যান আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করতে পারি। আচ্ছা, নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত, নোয়াখালী এবং ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, সেটিকে আমরা বলি আমাদের উপকূলীয় সমভূমি। এবং এই উপকূলীয় খুলনা ও পটুয়াখালী অঞ্চল বরগুনা জেলার অংশবিশেষ স্রোতজ বনভূমি নিয়ে গঠিত। বাংলাদেশের এই অঞ্চলগুলোর মাটি খুবই উর্বর, কৃষিজাত দ্রব্য উৎপন্নের জন্য এই অঞ্চলগুলো বিশেষ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সবুজ বেষ্টনী, উপকূলীয় বেষ্টনী, যে বন্যা যে আমরা বেষ্টনী তৈরি করছি, সেই বেষ্টনীগুলো উপকূল নিয়ে, উপকূলের ভূমি ব্যবস্থাপনা, তারপর হচ্ছে উপকূলের জীববৈচিত্র্য, সেই বিষয়গুলো জানতে গেলে আমাদের উপকূলীয় সীমানা জানতে হবে। তাহলে উপকূলীয় সীমানাটা কতটুকু? নোয়াখালী ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে আমাদের উপকূলীয় সমভূমি। এবং এখানে রয়েছে ভিন্ন জীববৈচিত্র্য এবং হচ্ছে ভিন্ন সংস্কৃতি এবং চাষাবাদ পদ্ধতি। সুতরাং এগুলো নিয়ে আমাদের আলাদা করে এখান থেকে প্রশ্ন হতে পারে। এরপর আমাদের যে স্রোতজ বনভূমি আছে, যেটাকে আমরা বলি যে সুন্দরবন, তার আশেপাশের জায়গাগুলো খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার অধিকাংশ নিয়ে স্রোতজ বনভূমি গঠিত। তাহলে এগুলো নিয়ে আমাদের স্রোতজ বনভূমি ব্যবস্থাপনা, সুন্দরবন, এগুলো নিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য, সুন্দরবনের বাওয়ালি জীবন, মাওয়ালি জীবন, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন হতে পারে। তাহলে এটা একটু পড়ে নিতে হবে। খুলনা, পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার ক্রিয়াদ অংশ নিয়ে স্রোতজ বনভূমি গঠিত। বাংলাদেশের এই অঞ্চলগুলোর মাটি খুবই উর্বর এবং কৃষিজাত দ্রব্য উৎপাদনের জন্য এটি বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা যেটা বলেছি যে সাম্প্রতিক কালে যে প্লাবন ভূমি, এই সাম্প্রতিক কালে প্লাবন ভূমিগুলোর মধ্যে আমাদের স্রোতজ বনভূমি রয়েছে, আমাদের রয়েছে উপকূলীয় অঞ্চল। সুতরাং এই অঞ্চলের মাটি খুবই উর্বর এবং কৃষির জন্য এটি খুবই বিখ্যাত একটি অঞ্চল। আমি আগেই বলেছি যে আমাদের ভূমির ভূপ্রকৃতির উপর নির্ভর করে জনবসতি এবং জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। এই বিষয়টি নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সুতরাং এই বিষয়টি আমরা একটু আলোচনা করি। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে 9ম স্থান। ভূখণ্ডের তুলনায় এদেশের জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি। তাছাড়া জনসংখ্যার বৃদ্ধির হারও বাংলাদেশে অনেক বেশি। 2001 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 12.93 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.48 এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 876 জন। আদমশুমারি 2001 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা 14,97,00,000 এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.37 এবং প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা হচ্ছে 1015 জন। ভূপ্রকৃতির গঠনের ভিন্নতার কারণে এদেশে অঞ্চলভেদে জনসংখ্যার ঘনত্বের পার্থক্য দেখা যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতিতে যেমন পার্থক্য, তেমন কোনো পার্থক্য না থাকাতে বাংলাদেশের আসলে যে আমি 80% ভূমির কথা বলেছি, সেখানে ভূমির পার্থক্য খুব কম থাকার কারণে জনসংখ্যার ঘনত্ব মোটামুটি বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় একই রকম। তবে পার্বত্য এলাকা এবং সুন্দরবন অঞ্চলে জীবিকার সংস্থান কষ্টসাধ্য হওয়ায় এ দুটি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব একটু কম। এসব অঞ্চলে ভালো রাস্তাঘাট বা রেল সংযোগ বা উপযুক্ত পরিমাণের রেল সংযোগ না থাকায় মিল কারখানা গড়ে ওঠেনি। ফলে এসব এলাকায় জীবিকার সন্ধান কষ্টকর এবং এই সকল কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। অনুন্নত যাতায়াত ব্যবস্থা, বনভূমি এবং ভূপ্রকৃতির কারণে এসব অঞ্চল জনবিরল। সমতল নদী অববাহিকা অঞ্চল উর্বর পলিমাটি দ্বারা সৃষ্ট। এ সকল অঞ্চলে কৃষি খুব সহজসাধ্য। ফলে এসব অঞ্চলে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। অর্থাৎ বাংলাদেশের যেটা আমরা সাম্প্রতিককালে যে প্লাবন সমভূমি বলেছি, এখানে মাটির উর্বরতার শক্তি বেশি থাকার কারণে এখানে কৃষি চাষ একটু সহজসাধ্য। ফলে কৃষিকাজ সহজসাধ্য থাকার কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। ফলে এসব অঞ্চলের নদীগুলো নাব্য এবং সড়ক ও রেল যোগাযোগ তুলনামূলক সুবিধা হওয়ার কারণে
জনজীবনকে আকৃষ্ট করে। এছাড়া জলবায়ুর প্রভাবের কারণে জনবসতি কিছুটা নিয়ন্ত্রিত। চরম ভাবাপন্ন জলবায়ুর চেয়ে সমভাবাপন্ন জলবায়ুতে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। বাংলাদেশের সব জায়গার আবহাওয়া প্রায় একই রকম, তবে এর মধ্যে উত্তরাঞ্চলের আবহাওয়ায় একটু শীত ও গ্রীষ্মের তারতম্য পরিলক্ষিত হয়। কৃষির অনুকূল জলবায়ু চাষাবাদ এবং শস্য উৎপাদনের বসবাসের জন্য মানুষকে বসবাসের আকৃষ্ট করে। বাংলাদেশের যেসব অঞ্চলে খনিজ সম্পদ পাওয়া গেছে সেসব অঞ্চলের জীবিকার সন্ধানে বহু শ্রমিক ও কর্মচারী জড়ো হয়ে এলাকাটাকে জনবসতি গড়ে তুলেছে। খনিজ সম্পদ, কৃষি সম্পদ, বনজ সম্পদ ও প্রাণীজ সম্পদকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। এসব স্থানে প্রধান শিল্পের সঙ্গে বহু ক্রমেই আনুষঙ্গিক শিল্প স্থাপিত হয়েছে এবং শিল্পের কাঁচামাল সহজলভ্যতার কারণে এসব অঞ্চলে শিল্প গড়ে উঠেছে। যেমন শিল্পের যাতায়াত এবং শিল্পের কাঁচামালের সহজলভ্যতার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন চট্টগ্রাম, খুলনা, নরসিংদী, টঙ্গী এসব অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে উঠেছে। সড়ক ও রেল এবং নদীপথ উন্নত চলাচলের সুযোগ সুবিধার কারণেও বিভিন্ন অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে ওঠে এবং শিল্পাঞ্চলের কারণেই কিন্তু শিল্পের কারণেই শ্রমিকের প্রবাহ বেড়ে যায় এবং শ্রমিকের প্রবাহ বেড়ে যাওয়া জনসংখ্যার ঘনত্ব বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব নিয়ে একটু আলোচনা করেছি। এখন এটা নিয়ে আরেকটু কথা বলা প্রয়োজন। বাংলাদেশের বিশেষ করে জনসংখ্যার যে প্রভাব, যেমন আমরা বাংলাদেশের যে উপকূলীয় যে অঞ্চলগুলো বলেছি সে সকল অঞ্চলে আমাদের একটি যেটাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। তো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ হওয়ার কারণে এসব অঞ্চলে জনসংখ্যা মানে একটু কম হয়। আর পার্বত্য অঞ্চলে জীবন মান অনেক কঠিন হওয়ার কারণে, বিশেষ করে যেখানে পানির স্বল্পতা, পানির সংকট, যেখানে পানির সংকট থাকে সেখানে আসলে যেখানে পানির সংকট থাকবে সেখানে জনসংখ্যার ঘনত্ব কম হবে। তো জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণে, যেমন আমরা যদি বলি যে বাংলাদেশের সবচেয়ে বেশি সবচেয়ে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে বান্দরবান জেলায়। আমরা যদি লক্ষ্য করে দেখবো বান্দরবান জেলার নদীর পরিমাণ কম, সেখানে পানির উৎস অনেক কম। সুতরাং পানির উৎস কম থাকার কারণে সেখানে জনসংখ্যার ঘনত্ব অনেক কম। তাহলে এই যে ভূপ্রকৃতির কারণেই কিন্তু আসলে জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। এছাড়া আমরা যদি বলি যে আমাদের কিছু যেমন সন্দ্বীপ অঞ্চল, এইসব অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমি ক্ষয়ের কারণে এবং নদী ভাঙনের কারণে প্রচুর মানুষ সেখান থেকে স্থানান্তরিত হয়েছে, মাইগ্রেশন করেছে এবং সেখানে জলবায়ু উদ্বাস্ত হয়েছে। ফলে সেখানেও কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে। পক্ষান্তরে শহর এবং নগরের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হলো। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা একটু কয়েক মিনিট আমাদের ক্লাসটা একটু পিছিয়ে গেল। তো যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি আবার যদি আমরা আলোচনার জায়গায় যাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যে জনসংখ্যার ঘনত্ব, সেই জনসংখ্যার ঘনত্বের কারণে মানে আসলে জীবন প্রকৃতি অনেক কঠিন হওয়ার কারণে সেখানে জনসংখ্যার ঘনত্ব অনেক কম। আবার দেখবেন যেখানে আসলে নদী দ্বারা বিস্তীর্ণ কৃষিভূমি, সেখানে কিন্তু আসলে জনসংখ্যার একটু আধিক্য হয়। তো এটা আবার নির্ভর করে, যেমন আধুনিক কালে যে নগর সভ্যতা গড়ে উঠেছে সেখানে দেখবেন যে শিল্পায়নের কারণে নগর গঠিত হয়েছে এবং মানুষের কর্মসংস্থান, মানুষের জীবন জীবিকার কারণে কিন্তু নগরগুলোতে
জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তো এই সকল কারণে কিন্তু আসলে আমরা দেখবো যে ভূপ্রকৃতি যে সবসময় জনসংখ্যার ঘনত্বের উপরে নির্ভর করে তা কিন্তু না। অনেক সময় নগরায়নের উপরেও কিন্তু আছে, শিল্পায়নের কারণেও কিন্তু জনসংখ্যার একটা প্রভাব পরিলক্ষিত হয়। আচ্ছা, এখন আমরা দেখবো যে দক্ষিণ বাংলাদেশের যে জলবায়ু, হ্যাঁ, বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র সমভাবাপন্ন জলবায়ু। মৌসুমী জলবায়ুর প্রভাব এখানেও এত অধিক যে সামগ্রিকভাবে এই জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। বাংলাদেশের যে জলবায়ু, সেই জলবায়ুর নাম হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। দক্ষিণ এশিয়ার সামগ্রিক জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বাংলাদেশের বছরে বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে 6টি ঋতু দেখা যায়। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আসলে 6টি ঋতুর প্রাধান্য রয়েছে, আর পৃথিবীর কোথাও কিন্তু 6টি ঋতু নেই। এই জন্য আমরা হয়তোবা কবি বলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রকৃতির এই ঋতু বৈচিত্র্যের কারণেই কিন্তু বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ। বাংলাদেশের 6টি ঋতু রয়েছে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ঋতুভেদে জলবায়ুর কিছুটা তারতম্য হয়, কিন্তু কখনো কখনো এটি শীত প্রধান বা গ্রীষ্ম প্রধান অঞ্চলের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটু সমস্যা হলো। তো আপনাদের আসলে আসলে আজকে ক্লাস হওয়ার কথা ছিল লেকচার 2। আমাদের আজকে আসলে একটু সমস্যার কারণে আমরা আসলে লেকচার 3টা কন্টিনিউ করছি। পরবর্তীতে আপনাদের এই লেকচার 2 ক্লাসটি আমরা আবার নেব। মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ আপনাদের সাথে সবসময় আছে। আপনাদের যে কোনো সময়ের যে কোনো সমস্যার জন্য আমরা সেটা নিতেই পারি ক্লাসটা। তো এই ক্লাসটি লেকচার যে লিখিত পরীক্ষা যে লেকচার 2 এর যে ক্লাসটি, সেটি আমরা পরবর্তীতে আপনাদের এই ক্লাসটি নেব। আজকে যেহেতু লেকচার 3 আমরা কন্টিনিউ করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, লেকচার 3টি কন্টিনিউ করুন আমাদের সাথে, এবং আশা করা যায় যে লেকচার 3 থেকে চূড়ান্ত পরীক্ষায় আপনি অনেকগুলো উত্তর পাবেন, প্রশ্ন পাবেন পরীক্ষায়। যাই হোক, আমরা আবার আমাদের আগের জায়গায় চলে আসি। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার বাংলাদেশের জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা বলেছিলাম, জলবায়ুর কথা বলেছিলাম, যে বাংলাদেশের 6টা ঋতুর কথা বলেছিলাম। তো 6টা ঋতু কথা বলার আগে বাংলাদেশ এটা সমভাবাপন্ন জলবায়ু আগেই বলেছি, এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত এবং সমভাবাপন্ন জলবায়ু। এখান থেকে চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন আসবে, বাংলাদেশ কেন মৌসুমী জলবায়ুর অন্তর্গত। আচ্ছা, তাও এখানে যেটা বলছি যে বাংলাদেশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত এবং এখানে 6টি ঋতু আছে। এটি একটি সমভাবাপন্ন জলবায়ু, কেননা এখানে শীত ও গ্রীষ্মের তীব্রতা পরিলক্ষিত হয় না। শীত প্রধান এবং গ্রীষ্ম প্রধান দেশের মধ্যে এখানে তীব্র শীত বা বরফ পড়ে না, এবং মরুভূমির মতো এরকম গরমও পড়ে না। তাই আমাদের জলবায়ুটি হচ্ছে আসলে সমভাবাপন্ন জলবায়ু। তো এই সমভাবাপন্ন জলবায়ু হওয়ার কারণে আমাদের এখানে বছরে আমাদের 6টি ঋতু। এই 6টি ঋতুর মধ্যে রয়েছে আমাদের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো দেখবেন পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ যার আসলে 6টি ঋতু রয়েছে। পৃথিবীর আর কোনো দেশের আসলে 6টি ঋতু নেই। তো এই 6টি ঋতু 2 মাস পর পর এখানে ঋতু পরিবর্তন হয়, এবং এই ঋতু বৈচিত্র্যের কারণে এখানে আমাদের প্রকৃতি যেমন অনেক বেশি বৈচিত্র্যময়, সেখানে ঠিক তেমনি ভাবে মানুষের সংস্কৃতি, জীবনমান এবং জীবনযাত্রাও এখানে বৈচিত্র্যময় জীবনযাত্রা পরিলক্ষিত হয়। আসলে পুরো বিষয়টি আমাদের নির্ভর করছে আমাদের ভূপ্রকৃতি এবং জলবায়ুর উপর। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে জলবায়ু নিয়ে আলোচনা করলাম, তাহলে একটু প্রাসঙ্গিকভাবে একটু বলতে হয় যে জলবায়ু কাকে বলে। প্রাসঙ্গিকভাবে একটু আলোচনা করা প্রয়োজন যে জলবায়ু কাকে বলে। আমি তো জলবায়ু নিয়ে অনেকক্ষণ কথা বললাম, তো এখন আমাদের আসলে হ্যাঁ, আপনাদের এগুলো পরবর্তীতে শীটে পাওয়া যাবে। আপনারা যারা উত্তর দিয়েছেন পরবর্তীতে শীট পাবেন আশা করি ইনশাল্লাহ, এগুলো শীটে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা টেক্সট করেছেন, আমি দেখতে পেয়েছি টেক্সটটা, আপনি এগুলো পরবর্তীতে শীটের মধ্যে এগুলো পাবেন সবকিছু। যেহেতু মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ তাদের এই শীটগুলো অসাধারণ সুন্দরভাবে তৈরি করেছে, আপনাদের পরীক্ষার
প্রস্তুতির জন্য। বরাবরের মতো আমার এই কথাটি প্রতি ক্লাসেই বলি যে এটি একাডেমিক আলোচনার মধ্যে না নিয়ে পরীক্ষার আলোচনার জন্যই বলছি, যে এটি আপনাদের পরীক্ষার উপযোগী করেই শীটগুলো তৈরি করা হয়েছে এবং আপনারা অবশ্যই শীটের মধ্যে সেই পড়াগুলো পেয়ে যাবেন। যাই হোক, তো আমরা যেটা বলছি যে জলবায়ু এবং আবহাওয়া এবং জলবায়ুর কথা বলেছি। তো আবহাওয়া বলতে আমরা বুঝি, প্রথমে বলেছি যে এতক্ষণ পর্যন্ত জলবায়ু এবং নিয়ামক শক্তিগুলো আলোচনা করেছি, এখন একটু কথা বলছি যে আসলে আবহাওয়া কাকে বলে। তো সেই বিষয়টা যদি একটু বলতে পারি তাহলে আমরা জলবায়ুর সংজ্ঞাটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা একটু মাথায় রাখেন, বিষয়টা হচ্ছে একটি নির্দিষ্ট দিনের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ। তাহলে আমরা কি বলেছি, একটি নির্দিষ্ট দিনের একটি নির্দিষ্ট অঞ্চলের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এই চারটিকে একত্রে ওই দিনের ওই অঞ্চলের আবহাওয়া বলে। তাহলে একটি নির্দিষ্ট দিনের একটি নির্দিষ্ট অঞ্চলের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ ওই নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট দিনের আবহাওয়া। এরূপ আবহাওয়ার 20 থেকে 30 বছরের গড় ফলাফলকে বলা হয় ওই অঞ্চলের জলবায়ু। আবহাওয়ার 20 থেকে 30 বছরের গড় ফলাফলকে বলা হয় ওই অঞ্চলের জলবায়ু। তাহলে বাংলাদেশের জলবায়ুটা আমরা বলেছি যে সমভাবাপন্ন জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী সমভাবাপন্ন জলবায়ু। এখন ক্রান্তীয় মৌসুমী সমভাবাপন্ন জলবায়ু হওয়ার কারণেই এখানে অধিক শীত পড়ে না এবং অধিক গরমও পড়ে না। ফলে এই ভূমিটি চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী একটি ভূমি। ফলে এই ভূপ্রকৃতির কারণেই, যেহেতু এখানে প্লাস্টোসিয়ান কালের সোপান এবং টার্সিয়াস যুগের পাহাড়, এ দুটো মিলে 20% ভূমি, বাকি 80% ভূমি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হওয়ার কারণেই এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পলিমাটি পড়ে। সুতরাং এই পলিমাটি এবং পানির আধিক্য কারণে এখানে কৃষি জমির সংখ্যা বেশি। ফলে কৃষি ভূমির সংখ্যা বেশি থাকার কারণে এখানে যেটি ঘটেছে সেটি হলো যে কৃষিজীবীর সংখ্যা বেড়েছে এবং কৃষিকে কেন্দ্র করে, কৃষি থেকে যে আমাদের যে কাঁচামাল পাওয়া যায় সেই কাঁচামালকে কেন্দ্র করে এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে এবং কৃষিভিত্তিক শিল্পকে কেন্দ্র করে যে সকল অঞ্চলে কৃষি বলয়, সেখানকার কৃষি পণ্য কাঁচামাল, সেই কাঁচামালকে কেন্দ্র করে আমাদের বৃহৎ শিল্প গড়ে উঠেছে, যেমন পাট শিল্প, চিনি শিল্প, তারপর সাম্প্রতিক কালে চালের কল, তারপরে এই ভূমিগুলো হয়েছে। তার পুরো বিষয়টাই নির্ভর করছে আসলে জলবায়ু। জলবায়ুর উপর ভিত্তি করে চাষাবাদ, চাষাবাদের উপরে ভিত্তি করে কাঁচামালের সরবরাহের উপর ভিত্তি করে অঞ্চল ভিত্তিক শিল্প, শিল্পকে কেন্দ্র করে শ্রমিকের প্রবাহকে কেন্দ্র করে নগর এবং নগরকে কেন্দ্র করে একটা নগর সভ্যতা। আমি আশা করি প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি কিভাবে জলবায়ু একটি অঞ্চলের জনসংখ্যা এবং একটি অঞ্চলের পরিবেশ এবং একটি অঞ্চলের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে। তাহলে আমরা যদি এই বিষয়টি আরেকটু বিস্তৃত আলোচনায় যাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশের যে মূলত যে বাংলাদেশের 6টি ঋতু বললেও আমাদের পরিলক্ষিত হয় আসলে এখানে 3টি ঋতু। একটি হচ্ছে শীতকাল, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল। যেহেতু কৃষির উপর ভিত্তি করেই বাংলাদেশের জীবনমান, সুতরাং সেটাই নির্ভর করে আমাদের ফসলি ঋতুগুলোকে এভাবে নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের শীতকাল। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় বাংলাদেশে এর রশ্মি তির্যকভাবে পড়ে এবং উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। শীতকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি ও 11 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ শীতকালে হয় 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা। জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম মাস এবং এই মাসের গড় তাপমাত্রা হচ্ছে 17.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সমুদ্র উপকূল থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কমে যায়, ফলে সমরেখাগুলো অনেকটা সোজা হয়ে পূর্ব পশ্চিমে অবস্থান করে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা 20 ডিগ্রি এবং এই মাসটি আমাদের আসলে শুষ্ক মাস। ফলে এই সময়ে বাংলাদেশে রবি শস্য উৎপাদিত হয়। রবি শস্য বলতে আমরা যেটা বুঝি যেমন ডাল জাতীয় শস্যগুলো, গম, অর্থাৎ শুষ্ক মৌসুমে যে
চাষাবাদ গুলো হয় সেগুলো হচ্ছে শুষ্ক রবি শস্য, এবং শীতকালে আমাদের দেশে রবি শস্যের চাষ হয় সবচেয়ে বেশি। এবং যেহেতু এখন সেচের সুবিধা আছে, কিছু কিছু সেচের সুবিধা দিয়ে কিছু কিছু নদী অঞ্চল, নদী বিধৌত অঞ্চলগুলোতে কিছু কিছু বোরো ধানের চাষ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি এই যে শীতকালের প্রভাবের কারণে যে আমাদের যে চাষাবাদ প্রক্রিয়া এবং জীবন মানের উপরে যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, যেমন শীতকাল বাংলাদেশে শুষ্কতা থাকার কারণেই আমি বলেছি যে বাংলাদেশে একটি প্লাবন সমভূমি সবচেয়ে বেশি, সুতরাং শীতকাল যেহেতু শুষ্ক ঋতু, তাহলে শীতকালকে কেন্দ্র করে কিন্তু একটি সাংস্কৃতিক আবহাওয়া বিরাজ করে। বাংলাদেশের শীতকালে সবচেয়ে বেশি আমাদের উৎসব হয়, আমাদের পৌষ পার্বণের উৎসব হয়, আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসব হয়, ওয়াজ মাহফিল হয়, তারপর হচ্ছে বিভিন্ন মেলা হয়, পৌষ চৈত্র সংক্রান্তির মেলা হয়, পৌষ মেলা হয়, এবং এই সকল মেলার কারণে বাংলাদেশে একটি সাংস্কৃতিক পরিবেশ বিরাজ করে। এ সকল সাংস্কৃতিক পরিবেশের কারণে আমাদের একটি স্বতন্ত্র সংস্কৃতি গড়ে উঠেছে শুধুমাত্র জলবায়ুকে কেন্দ্র করে। মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশের গ্রীষ্মকাল, এটি বাংলাদেশের উষ্ণতম ঋতু। এই ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা 38°C এবং সর্বনিম্ন তাপমাত্রা 21°C। গড় উষ্ণতা, বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। এই সময়ে সামুদ্রিক বায়ুর প্রভাবে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকে। এপ্রিল মাসের গড় তাপমাত্রা 27° থেকে হয়, এবং রাজশাহীতে বাংলাদেশের উত্তরাঞ্চলের গড় তাপমাত্রা 30° পর্যন্ত হয়ে থাকে। এবং এই সময়ে দক্ষিণ দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে নিয়ে আসার কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং এই সময়ে একটি কাল বৈশাখী, যেটাকে ইংরেজিতে বলেন নর্থ ওয়েস্টার্লাইজ হয় বা কালবৈশাখী ঝড় হয়, এবং এটি বাংলাদেশের উপকূলে এই সময় নিম্নচাপের সৃষ্টি হয়, এবং নিম্নচাপের কারণে এখানে জলোচ্ছ্বাস সহ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এপ্রিল মাস, এটি এই যে গ্রীষ্মকাল, এটি বাংলাদেশের মধুমাস হিসেবে বিবেচিত, কারণ এই সময় বাংলাদেশের সুমিষ্ট ফলগুলো কিন্তু এই সময় চাষাবাদ হয়। বিশেষ করে আম, কাঁঠাল, লিচু, আনারস এই সময়ের ফল, গ্রীষ্মকালীন ফল, এবং বাংলাদেশে ফলের প্রাচুর্যতা দেখা দেয় এই সময়। এবং এই সময়ে বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলের এই যে আম বলয় অঞ্চল, সেখানে একটা অর্থনীতির প্রবাহ তৈরি হয়, এবং এখানে একটা অর্থনীতির প্রাণ চাঞ্চল্য তৈরি হয়, এবং আমকে কেন্দ্র করে এই অঞ্চলে বিভিন্ন ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। তাহলে এই অঞ্চলে এই সময় কিন্তু আমাদের কৃষি ঋতু, এবং এই সময় আমাদের বিভিন্ন ধান চাষ শুরু হয়, এবং গ্রীষ্মের শেষ, বিশেষ করে শীতকালের শেষ এবং গ্রীষ্মের শুরুতে আমাদের মানে জমি চাষাবাদ করা হয়, এবং প্রথম বৃষ্টিতেই আসলে ফসল বোনা হয়, এবং আমন ধানের চাষ করা হয় এই ঋতুতে। যা হোক, এই সময়ে বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন প্রাণ সঞ্চার হয়, বিশেষ করে ধান চাষকে কেন্দ্র করে। বর্ষাকাল বাংলাদেশের একটি স্বতন্ত্র ঋতু। বর্ষাকাল বাংলাদেশের স্বতন্ত্র ঋতু, এবং আমরা একটা কথা সবসময় বলি, ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত, কিন্তু বৃষ্টি হোক বা না হোক আজ বর্ষাকাল, এটি কিন্তু বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না এটি বর্ষাকাল। যা হোক, বাংলাদেশের জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এ সময় পূর্ব সূর্য বাংলাদেশের উপর লম্বভাবে কিরণ দেয়, এখানে অতিরিক্ত শীত অনুভূত হয়, অতিরিক্ত তাপ অনুভূত হয়, কিন্তু এ ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা যেরূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না, তবে সর্বদা উষ্ণ থাকে। বাংলাদেশের বর্ষাকালের গড় উষ্ণতা হচ্ছে 27°, এবং বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সবচেয়ে বেশি গরম পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে দেখতে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু এবং এর উপরে প্রভাব নিয়ে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমাদের হাতে যে সময়টুকু আছে সেটা নিয়ে আমরা আজকের যে অধ্যায়গুলো পড়লাম, সেই অধ্যায়ের কিছু ভূমিকা এবং উপসংহার নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর কিছু ভূমিকা এবং উপসংহার নিয়ে। প্রথমে ভূমিকা নিয়ে আলোচনা করি। আচ্ছা, একটু কৌশলটা একটু শিখিয়ে দিচ্ছি, একটু খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কৌশলটি হচ্ছে,
আপনার যদি ভূপ্রকৃতি নিয়ে প্রশ্ন আসে, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য নিয়ে প্রশ্ন আসে, আপনার যদি বাংলাদেশের জলবায়ু নিয়ে প্রশ্ন আসে, তাহলে স্বাভাবিকভাবে আপনি যে ভূমিকাটি শুরু করতে পারেন সেটি আপনি অবশ্যই বলতে পারেন ঠিক এভাবে, বাংলাদেশ দক্ষিণ এশিয়া অন্তর্গত এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেটা বলতে পারেন। অর্থাৎ আপনি একটি ভূমিকা এভাবে লিখবেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্গত, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান 20°34' থেকে 26°38' উত্তর অক্ষরেখায় এবং 88°1' থেকে 92° পূর্ব দ্রাঘিমারেখায় বাংলাদেশ অবস্থিত। সুতরাং এই ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন জলবায়ু এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। ফলে বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সেটি হচ্ছে বাংলাদেশ একটু আর্দ্র এবং মাটি হচ্ছে একটু নরম প্রকৃতির। সুতরাং এই বিষয়টি যদি আপনি ভূমিকা অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে বলতে পারবেন এভাবে যে বাংলাদেশ, আবার বলছি, দক্ষিণ এশিয়া অন্তর্গত, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, যার অবস্থান 20°34' থেকে 26°38' উত্তর অক্ষরেখা এবং 88°1' থেকে 92°01' দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। এবং এর জলবায়ু সমভাবাপন্ন জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত এবং এটির ভূমি এর আর্দ্র এবং নরম মাটির অন্তর্গত। তাহলে এই যে ভূমিকা দিলেন, ভূমিকা দিয়ে এরপর আপনাকে যদি বলে যে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশের জলবায়ু ব্যাখ্যা করেন, তখন আপনি বাংলাদেশের জলবায়ু ব্যাখ্যা করবেন বাংলা। এরপরে হবে বিষয়বস্তু। ভূমিকা আপনি এটি আগেই মুখস্থ করে যাবেন। বিষয়বস্তু হচ্ছে পরীক্ষার প্রশ্নে যেটা দেবে সেটা হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তুতে আপনি কি লিখবেন? মনে করেন বিষয়বস্তুতে আসলো যে বাংলাদেশের জলবায়ুর উপর কৃষির প্রভাব আলোচনা করে, তখন আপনি যেহেতু বললেন একটু আগে পড়েছেন এটা, তখন আপনি ব্যাখ্যা করবেন এইভাবে: বাংলাদেশের ভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। টারসিয়ারি যুগের ভূমি, টারসিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিয়ান কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালে প্লাবন ভূমি। প্লাস্টোসিয়ান কালের টারসিয়ারি যুগের পাহাড় সমূহ মোট ভূমির 8% জুড়ে অবস্থিত এবং প্লাস্টোসিয়ান কালের সোপান সমূহ টারসিয়ারি যুগের ভূমিসমূহ 12% ভূমির উপর বিস্তৃত এবং 8% প্লাস্টোসিয়ান কালের ভূমি বিস্তৃত আছে এবং বাকি 80% ভূমি হচ্ছে সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি। যেহেতু এগুলো সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি, তা এগুলো নদী বিধৌত এবং হিমালয় থেকে যে পানির প্রবাহ বাংলাদেশে প্রবাহিত হয় এবং দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়, সুতরাং এর ফলে এখানে ভীষণ পলিবিস্তৃত এবং এই পলিবিস্তৃত থাকার কারণে কৃষির জন্য এটি একটি আদর্শ ভূমি। কৃষির এই আদর্শ ভূমিতে আমাদের চাষাবাদ, এরপর আপনি মোটামুটি চাষাবাদের উপরে লিখবেন। বাংলাদেশের জলবায়ুকে 6টি ঋতু, 6টি ঋতুর মধ্যে 3টি প্রধান ঋতু, সেগুলো হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শীত, গ্রীষ্ম, বর্ষা। শীত ঋতুর ফসলগুলো বর্ণনা করবেন, গ্রীষ্ম ঋতুর ফসলগুলো বর্ণনা করবেন এবং বর্ষা ঋতুর ফসলগুলো বর্ণনা করবেন। করে বলবেন যে এই ঋতু বৈচিত্র্যের কারণে বাংলাদেশ কৃষি নির্ভর এবং বাংলাদেশে কৃষির উপর রয়েছে জীবনযাত্রার প্রভাব। শেষ। আপনি লিখবেন। লেখার পর এবার উপসংহারে যখন লিখবেন সেখানে লিখবেন হচ্ছে: এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সম্ভবত কবি বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের এই বৈচিত্র্যময়তা দেখেই এই কথাটি বলেছেন এবং এই ঋতু বৈচিত্র্যতার কারণে আমাদের বাংলাদেশ এত সমৃদ্ধ, একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ বাংলাদেশ এবং এই সমৃদ্ধির সাথে সাথে এই সংস্কৃতি বৈচিত্র্যের দেশ বাংলাদেশ দিয়ে আপনি এটা শেষ করে দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি নিশ্চয়ই আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি যে ভূমিকাটি একটু আগে শিখিয়েলাম, এখন সেই ভূমিকাটা যদি আমাদের আসে বাংলাদেশের ভূমির বৈশিষ্ট্য বর্ণনা পূর্বক দেখাও যে এখানে সুনীল অর্থনীতির ভবিষ্যৎ উজ্জ্বল। আবার বলি প্রশ্নটি হচ্ছে: বাংলাদেশের ভূপ্রকৃতির বিশ্লেষণ পূর্বক দেখাও যে বাংলাদেশের সুনীল অর্থনীতির ভবিষ্যৎ এখানে উজ্জ্বল। অর্থাৎ আপনি এখন কি করবেন? ঠিক আগের বর্ণনা দিবেন, ওই যে ভূমিকা যেটা লিখেছেন সেটা দিবেন, দিয়ে বলবেন যে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত এবং বাংলাদেশকে বেষ্টন করে আছে ভারতের 7টি অঙ্গরাজ্য এবং এগুলো যারা আমাদের 7 সিস্টার নামে পরিচিত এবং আমাদের এই 7 সিস্টারের বেশিরভাগেরই রয়েছে, তাদের সমুদ্র বন্দর নেই। ফলে সমুদ্র বন্দর না থাকার কারণে তারা
পরোক্ষভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরের উপর নির্ভরশীল। এবং বাংলাদেশের সমুদ্র বন্দর যদি তারা ব্যবহার করতে পারে, আমাদের যদি গভীর সমুদ্র বন্দর তৈরি হয় এবং এখানে যদি মাদার ভেসেল গুলো আসে, সুতরাং এখান থেকে যে শিল্প পণ্য বাংলাদেশের থেকে ভারতের শিল্প পণ্য আমদানি করবে এবং আমাদের এই বন্দরটি ব্যবহার করে তাদের দেশে যে শিল্প পণ্য বাংলাদেশের ভূমির উপর দিয়ে যাবে এবং তারা সেই শিল্প পণ্য ব্যবহার করে শিল্প পণ্যের তৈরি করে এবং সেগুলো রপ্তানি করবে বাংলাদেশের ভূমির উপর দিয়ে। এবং এর ফলে বাংলাদেশ যে ভূমির উপর থেকে যে কর পাবে, যে পরিবহন থেকে যে কর পাবে এবং বন্দর ব্যবহার করার জন্য যে কর পাবে, এ থেকে বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অর্থ সংগ্রহ হবে এবং রেভিনিউ সংগ্রহ হবে, রাজস্ব পাবে বাংলাদেশ। এই রাজস্ব দিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সুতরাং ভৌগোলিক এই সুবিধার কারণেই কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি 2041 সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আগের ভূমিকাটি এখানেও ব্যবহার করতে পারছেন। এখন যদি বলে যে বাংলাদেশের জিওপলিটিক্স যদি বলে ভূ রাজনীতি, তো ভূ রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ওই একটু আগে যে ভূমিকাটা দেখালাম সেই ভূমিকাটা ব্যবহার করতে পারবেন। এবং উপসংহারের ক্ষেত্রে জিওপলিটিক্সের যে উপসংহারের ক্ষেত্রে আপনি বলবেন, একটা লাইন লিখে রাখবেন, সেটা আমরা তোমার শান্তি মা গো তোমার ভয় নেই, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। কারণ আমরা প্রতিবাদ করার জন্য আমাদের যে মিলিটারি স্ট্র্যাটেজি, আমরা যেহেতু ভূ রাজনীতির কথা বলেছেন, এখানে সামরিক কৌশলগত দিকের বিষয় আসবে। সুতরাং বাংলাদেশ যে চমৎকার ভূমির অধিকারী, সুতরাং এই চমৎকার ভূমির জন্য অনেকেরই লোলভ দৃষ্টি ছিল, অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং এই ভূমি রক্ষা আমরা করতে পারবো, প্রতিরক্ষা আমরা করতে পারবো। সেজন্য প্রতিরক্ষার বিষয়টি যখন সমাপ্ত করবেন তখন সেখানে বলবেন তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। এটি উপসংহারে লিখবেন। অর্থাৎ আপনারা এরকম কিছু লাইন, কবিতা, নাটক, তারপর হচ্ছে বিভিন্ন গানের অংশ আপনারা এগুলো লিখে রাখবেন, এগুলো উপসংহার হিসেবে ব্যবহার করবেন। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে অলংকার। এখন অলংকার জিনিসটা কি একটু বুঝাই বলি আপনাদেরকে। যে কোনো লেখার ক্ষেত্রে অলংকার ব্যবহার করতে হয়। যেমন আপনি ভূমিকাতে যে অলংকারগুলো ব্যবহার করেছেন, সে যে ডাটাগুলো, সেগুলো হচ্ছে আপনার অলংকার। আপনি বলেছেন যে 26 ডিগ্রি 34 মিনিট যে তথ্যগুলো দিয়েছেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যে তথ্যগুলো দিয়েছেন, সেগুলো অলংকার। এবং সেই অলংকারগুলোর কারণেই কিন্তু আপনার প্রশ্নটা অনেক মানসম্পন্ন হবে। যেমন ধরেন যে একজন মানুষ সুন্দর করে পোশাক পরলো, পোশাক পরার পরে সুন্দর একটা চমৎকার একটা চশমা পরলো, হাতে একটা ঘড়ি পরলো, ঠিক আছে, হাতে একটা আংটি পরলো, গলায় একটা চেইন পরলো। তাই এই যে অলংকারগুলো পরার কারণে তার কি হচ্ছে, তাকে কিন্তু শারীরিকভাবে আরো সুন্দর দেখাচ্ছে। একজন নারী যখন তিনি স্বর্ণ অলংকার পরবেন, তিনি যখন টিপ দিবেন, তিনি যখন অন্যান্য খোপায় কাটা পরবেন, পায়ে আলতা পরবেন, এই বিষয়গুলো তাকে কি করবে, তার যে শারীরিক সৌন্দর্য আরো বৃদ্ধি করবে। ঠিক তেমনি ভাবে আপনার পরীক্ষার খাতার যে প্রশ্নগুলো, সেটি যখন আপনি অলংকার ব্যবহার করবেন, অলংকার ব্যবহার করার কারণে আপনার প্রশ্নগুলো আরো সমৃদ্ধ হবে, পরীক্ষককে বুঝতে সহায়ক হবে এবং পরীক্ষক পড়ে আন্দোলিত হবেন এবং তিনি আপনার জ্ঞানের গভীরতা বুঝতে পারবেন এবং আপনাকে প্রাণ খুলে নাম্বার দেবেন এবং এই নাম্বারটাই আসলে আপনার কাঙ্ক্ষিত নাম্বার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এখানে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন আমি বলেছি ভূপ্রকৃতি নিয়ে, যেমন নদী শিকস্তি এবং নদী পয়স্তি বলতে কি বুঝো? বাংলাদেশের ভূমি নদী শিকস্তি এবং নদী পয়স্তিদের জন্য ভূমি ব্যবস্থাপনা ব্যাখ্যা করো। তাহলে আপনাকে জানতে হবে যে এখানেও ভূমিকাটা কি লিখবেন, বাংলাদেশ বৃহত্তম বদ্বীপ। সেখানে আবার কিন্তু 26 ডিগ্রি 34 মিনিট সেটা লেখা যাবে না, সেখানে লিখতে হবে বাংলাদেশ বদ্বীপ ভূমি এবং সমভাবাপন্ন জলবায়ু হওয়ার কারণে বাংলাদেশের রয়েছে বৃহৎ প্রাকৃতিক উপকূল আছে এবং উপকূলে থাকার কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ। এই দুর্যোগের একটি হচ্ছে নদী ভাঙন। সুতরাং বাংলাদেশের 230টি নদী জালের মতো ছড়িয়ে আছে। এই 230টি নদী জালের মতো ছড়িয়ে থাকার কারণে, বিভিন্ন কারণে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, বিশ্ব উষ্ণায়নের কারণে বাংলাদেশে নদী ভাঙন তৈরি হচ্ছে। এবং যারা নদী ভাঙনের কারণে জলবায়ু উদ্বাস্ত হয় তাদেরকে বলা হয় নদী শিকস্তি। এবং এই নদী শিকস্তির কারণে বহু মানুষ জলবায়ু উদ্বাস্ত হয় এবং সামাজিক সংকট এবং সমস্যা তৈরি করে। এবং নদী যে জায়গাতে পুনরায় গড়ে ওঠে সেটাকে নদী পয়স্তি বলা হয়। সুতরাং নদী পয়স্তিদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়, সেই ভূমির মালিক হয়ে যায় রাষ্ট্র, সেই ভূমি হয়ে যায় খাস ভূমি এবং সেই ভূমি বন্টনের একটা নীতিমালা থাকে। সে বিষয়গুলো কিন্তু আপনার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে নিশ্চয়ই আলোচনা করলাম যে ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের যে সুনীল অর্থনীতির বিকাশ হবে
তারপরে হচ্ছে বাংলাদেশের নিরাপত্তার দিক থেকে বাংলাদেশে যে নিরাপত্তা হবে সেটা বুঝলাম। তারপর হচ্ছে বাংলাদেশের বন্দর সুবিধাগুলো ব্যবহার করে আমরা কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারি, বাংলাদেশের কৃষি অর্থনীতি কিভাবে বিকশিত হতে পারে, শিল্প অর্থনীতি কিভাবে হতে পারে, নগরায়ন কিভাবে হলো, নদী শিকস্তি কি, নদী পয়স্তি কিভাবে আমরা সমস্যার সমাধান করব, এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। এবং এই আলোচনার মূল যে আলোচনার যে মূল প্রাণটাই হচ্ছে কিন্তু আমাদের আসলে বাংলাদেশের যেটা আমরা বলেছি যে বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের ভূপ্রকৃতি এবং এর উপরে প্রভাব, এই বিষয়টি। তাহলে এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই চ্যাপ্টারটি যদি আজকে আপনারা মনোযোগ দিয়ে একটু ভালো করে পড়েন তাহলে ভালো পারবেন। আপনাদেরকে একটা গ্রন্থসূত্র বলে দিতে পারি, মার্চ ফরওয়ার্ডের শীটগুলো তো আপনারা দেখবেনই, সেখানে অসাধারণ সুন্দর করে শীটগুলো তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে পাবেন। এর পাশাপাশি বাজারে অনেকগুলো বই আছে, আপনারা ইচ্ছা করলে আমাদের নবম দশম শ্রেণীর যে বোর্ডের যে বইগুলো আছে নবম দশম শ্রেণীর, সেখানে নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যেও কিন্তু এই তথ্যগুলো সন্নিবেশন করা আছে। আপনারা এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে বইগুলো ডাউনলোড করে দেখতে পারেন। নবম দশম শ্রেণীর পরিবেশ, ভূগোল ও পরিবেশ যে বইটি আছে সেখান থেকে আপনারা সেটা পাবেন। এবং সেখান থেকে আমার মনে করা হয় সে তথ্যগুলো যদি আপনারা পড়তে পারেন সেখান থেকে, এবং আমি যে কৌশলটা শিখিয়ে দিলাম ভূমিকা এবং উপসংহারের প্রশ্নের সে এবং বিগত সালে যে প্রশ্নগুলো চর্চা করেন, তাহলে আশা করি আপনারা চূড়ান্ত পরীক্ষায় আপনাদের সঠিক প্রশ্নগুলো পেয়ে যাবেন এবং পরীক্ষাটি অসাধারণ ভালো একটা পরীক্ষা হবে। যেহেতু আজকে আপনাদের লেকচার 2 এর ক্লাস হওয়ার কথা ছিল, সেটি হয়নি, সেটি পরবর্তীতে লেকচার 2 এর ক্লাসটি হবে। আজকে যেহেতু লেকচার 3 হয়ে গেল, পরবর্তীতে লেকচার 2 এর ক্লাসটি হবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ দুঃখিত, এবং পরবর্তীতে আপনাদের সেই ক্লাসগুলো আমরা আবার সচল করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ক্লাস সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, সেই মতামতগুলো আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন। আপনাদের সেই কমেন্টগুলো দেখে আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আসবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।